মাননীয় সভাপতি, আমার বাবা প্রতিদিন রাস্তার যানজট ঠেলে অফিসে গিয়ে স্যারের কাছে প্রতিনিয়ত বকা খান এবং মাস শেষে যখন বেতনটা হাতে পান তখন বাসার ভাড়া, গ্যাস বিল ইত্যাদি দিয়ে সবকিছু সামলাতে তাকে খুব হিমশিম খেতে হয়। তার উপর দ্রব্যমূল্যের অধিক বৃদ্ধির কারণে প্রত্যেকটা ক্ষেত্রে আগের চেয়ে আরও বেশি কর প্রদান করতে হচ্ছে। এমত অবস্থায় পরিবারের মানুষজনের জন্য কিছু কেনাকাটাও বরাদ্দ রাখে এবং তখন আমার বাবা চিন্তা করে মাথার ঘাম পায়ে ফেলে যে কষ্টার্জিত টাকাটি তিনি অর্জন করেছেন সেটা দিয়ে একটি মানসম্মত টেকসই পণ্য কিনবেন, কারণ আমাদের মধ্যবিত্ত পরিবারের কাছে এই একটা টাকা অনেক গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, খুবই সহজ ব্যাখ্যা দিয়ে বিতর্কটা শুরু করতে চাই। আমরা চাই এই রুমে আমরা যতজন আছি প্রত্যেকটা মানুষ যাতে আমাদের দেশীয় পণ্য, আমাদের দেশে উৎপাদিত পণ্যগুলো ব্যবহার করতে পারি, আমরা যাতে নিজেদের উৎপাদিত পণ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে এই দেশীয় পণ্যগুলোর ব্যবহারটা বাড়ছে না। এর কারণটা কি? এই যে কারণটা কি, এটা নিয়ে মূলত আজকে আমাদের বিতর্কটা। আপনার দেশে আপনার পণ্যের ব্যবহার বাড়ছে না, এর মূল কারণ হিসেবে আমরা ধরে নিয়েছি আপনার দেশের পণ্যগুলো মানসম্পন্ন না। এটাই সবচেয়ে বড় কারণ। এখানে মানসিকতা জিনিসটা খুব বেশি পরিমাণে প্রভাব ফেলছে না। আমরা বলছি না যে মানসিকতা প্রভাব ফেলে না, খুব বেশি পরিমাণে প্রভাব ফেলছে না, তবে কিছু পরিমাণে প্রভাব ফেলছে। মাননীয় সভাপতি, দুটো তথ্য দিয়ে যাই। ডেইলি অবজারভার পত্রিকার নিউজ অনুযায়ী বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 78% এবং স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় 75%। এর মাধ্যমে আমি আপনাকে মানসিকতার একটা কাঠামো প্রদান করছি। দেখুন, বর্তমানে বাংলাদেশের মানুষজন অনেক শিক্ষিত। তারা যখন বিদেশি পণ্যগুলো কিনতে যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করে। এর মাধ্যমে তারা জানতে পারে কোন পণ্যটার মান কেমন। আপনি যখন মান ঘাটাঘাটি করতে যান, আপনার সামনে যখন একটা বিদেশি পণ্যের ছোঁয়া আসে, আপনি তখনই ওই জিনিসটা অর্ডার করছেন। মাননীয় সভাপতি, এই কাঠামোর মাধ্যমে আমি আপনাকে মানসিকতা যে দায়ী নয় কেন সেটা বুঝিয়ে গেছি। এবার পক্ষদলে আসি। পক্ষদল প্রথমত দেশপ্রেমের একটা প্রশ্ন তুলে গিয়ে আমাদেরকে বিতর্কিত করতে চায়। মাননীয় সভাপতি, বোঝার চেষ্টা করেন, আমাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু পেট ও পকেটের বাস্তবতাকে আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। মানুষ যখন নিজের কষ্ট অর্জিত অর্থ দিয়ে একটি পণ্য কেনেন, তখন তিনি মানসম্মত টেকসই পণ্যটাই কিনতে চান। মাননীয় সভাপতি, আমাদের দেশের বিভিন্ন ধরনের পণ্য মানসম্মত না, সেই প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন মানসিকতা পরিবর্তন করে কোনো লাভ নেই। আপনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকবেন, আপনার বাবার পকেট থেকে কড়ি করে টাকা যাবে, তখন আপনি মানসিকতাকে দায় দিতে পারবেন না। মাননীয় সভাপতি, আপনি দায় দেন তাদেরকে যারা হচ্ছে এইসব কাঁচামাল নিয়ে এসে আপনার পণ্যগুলো উৎপাদন করছে। দ্বিতীয়ত, আমরা আমাদের কাঠামোটা প্রদান করে যাই, তিনটা দিক থেকে প্রদান করব। প্রথমত, মাননীয় সভাপতি, আপনি কখনো মানহীন পণ্য কিনতে বাধ্য নন। আপনি সরকারকে অলরেডি কর প্রদান করছেন, এরপর আপনার কষ্টার্জিত টাকা দিয়ে আপনি আপনার জন্য সেই টেকসই পণ্যটাই কেনার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, মাননীয় সভাপতি, আপনার সন্তান আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ বলে আমি মনে করি, এবং আপনি চাইবেন যে আপনার সন্তান যাতে সবসময় সুস্থ থাকে। আপনি কখনোই চাইবেন না আপনার সন্তান হাসপাতালের বেডে কাতরাক। মাননীয় সভাপতি, বোঝার চেষ্টা করেন, আপনি যখন আপনার বাচ্চার জন্য একটা ফেস ওয়াশ কিনে এনেছেন এবং দুদিন ব্যবহার করার পর দেখলেন মুখে এবং হাতে পায়ে র্যাশ উঠে গিয়েছে, তখন আপনার কেমন অনুভব হবে? তৃতীয়ত, সিঙ্গার এবং রানারের মতো কোম্পানিগুলো নিজেদের উন্নতি করতে পারছে না। তিনটা কারণ। প্রথমত, তাদের বাজারজাতকরণ ঠিক নেই। দ্বিতীয়ত, তাদের নাগরিক সেবা ঠিক নেই। তৃতীয়ত, প্রত্যেকটা সেক্টরের একটা আলাদা ক্ষেত্র থাকে, যেই ক্ষেত্রটা নিয়ে পড়ালেখা করে আপনার মার্কেটিংয়ের সেক্টরগুলো পরিচালনা করতে হয়। কিন্তু সিঙ্গার এবং রানার এই জায়গাটাতেও ব্যর্থ হয়েছে। এইসব জিনিসের কারণে তারা আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে না। তাছাড়া যদি একটু বাইরের দিকে যাই, জনসন অ্যান্ড জনসনের মতো ইউএসের একটা কোম্পানির ব্যবসায় ধস পড়েছে এবং তারা সেখান থেকে রিকভার করে উদ্ধার হয়ে এসেছে, কিন্তু বাংলাদেশি কোম্পানিগুলো তা পারছে না। কেন পারছে না? অনেক বড় একটা ব্যাখ্যা আছে। দেখা গিয়েছে ডলার সংকট ছিল পুরো বিশ্বে। সেটা যেমন বাংলাদেশে যে পরিমাণ ছিল, ইউএসএতেও ছিল, ইভেন ওই কোম্পানিটার জন্যও ছিল। কিন্তু ওরা কি করেছে? ওরা আদালতে গিয়েছে, আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং দিন শেষে তারা ক্ষতিপূরণ দিয়ে তাদের নতুন পণ্য বাজারজাত করেছে। এবং যে 38,000 মামলা তারা পুরো বিশ্বে খেয়েছিল, সে 38,000 মামলাকে উপেক্ষা করে তারা নিজেদেরকে আবার নতুন রূপে প্রতিষ্ঠা করেছে। মাননীয় সভাপতি, আর আমরা কি করি বাংলাদেশ হলে? আমরা বাংলাদেশ হলে মিডিয়াকে 2-4 হাজার টাকা খাইয়ে দিয়ে সেখানে হচ্ছে তাদেরকে ধামাচাপে দিয়ে রাখি, আর না হলে ধরা পড়লে 50 থেকে 1 লাখ টাকা জরিমানা হয়, 3-4 লাখ টাকা জরিমানা হয়, 1-1.5 বছর জেল হয়, এবং ওই টাকাটা দিয়ে আমরা আবার সে আগের রোজগারে চলে আসি। কারণ কি? কারণটা খুবই সোজা, কারণ ওইটাই তাদের একমাত্র রুটি রুজির যোগান দেয়। মানুষ সভাপতি, বোঝার চেষ্টা করেন ব্যবসায়ীদের চিন্তাধারাটা কেমন। বর্তমানে বাংলাদেশের ব্যবসায়ীদের চিন্তাধারা হচ্ছে কম টাকা বিনিয়োগ করে বেশি লাভের আশায় অসৎ উপায় অবলম্বন করা। দুটো তথ্য দিয়ে যায়। 23শে ডিসেম্বর 2024 দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি নকল পণ্য ব্যবহৃত হয়। মানে
মাননীয় সভাপতি 2রা মার্চ 2025-এর ঢাকা ট্রিবিউনের প্রকাশিত তথ্য অনুযায়ী বিএসটিআই এর ঘন ঘন অভিযান সত্ত্বেও অবৈধ মানহীন পণ্য বাজারজাত ও বিক্রি অব্যাহত আছে। প্রতিবেদনে বলা হয় জাল পণ্যের কারণে সরকার প্রতি বছর 3170 কোটি টাকা কর রাজস্ব হারায়। 15 সেকেন্ডে শেষ করছি। 3টা যুক্তিতে বিতর্কটাকে প্রতিষ্ঠা করে যাব। এক, নৈতিকভাবে জিনিসটা ভুল বা অন্যায়। দ্বিতীয়ত, মানহীনতা আন্তর্জাতিক বাজারে রপ্তানি ব্যর্থ করে এবং বিদেশি বিনিয়োগ কমে যাবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবার আমি আহ্বান করছি দিনাজপুর